আসসালামু আলাইকুম। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ৪.৫ জন বোলার নিয়ে খেলে, যে কারণে বাংলাদেশের ওয়ানডে বোলিং সেটআপটা, ওয়ানডে বোলিং কম্বিনেশনটা এখনও কিন্তু সেট হয় নাই। এই আলোচনাটা, যে কথাটা আমি বললাম, এই আলোচনাটা কিন্তু আজকের পর থেকে আর বাংলাদেশ ক্রিকেটে হবে না। হবে না মানে আমরা ইগনোর করে যাব, আমরা ভুলে যাব। এবং এক্স্যাক্টলি এই প্রবলেমটা আমরা ফেস করব চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে। কেন ভুলে যাব সেটা বলি। টি-20তে বাংলাদেশ জয়লাভ করেছে। টি-20তে আসলে ৫ জন বোলার হলেই চলে, প্রত্যেকে ৪ ওভার করে বোলিং করলে ৪ ওভারের জন্য আমাদের রিশাদও রেডি আছে, কোনো সমস্যা নাই। এরপরেই বিপিএল শুরু হয়ে যাবে, বিপিএলের দামামা টি-20 ক্রিকেট নিয়ে আমরা আসলে উঠে পড়ে যাব। এরপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সো মাঝখানে ওয়ানডে বোলিং কম্বিনেশনটা সেট করার আমাদের কিন্তু আর কোনো অপরচুনিটি নাই, আমাদের কিন্তু আর কোনো অপশন নাই। ইভেন এর মাঝে বিপিএলের আলোচনা, টি-20 ক্রিকেটের আলোচনা সব কিছু মিলিয়ে ওয়ানডে বোলিং সেট আপটা যে রেডি না বিফোর চ্যাম্পিয়ন্স ট্রফি, এই আলোচনাটা একেবারেই ইগনোর হয়ে যাবে। ইভেন আই এম প্রিটি মাচ শিওর আমার এই ভিডিওটা খুব বেশি মানুষ দেখবেনও না, খুব বেশি মানুষ এই ব্যাপার নিয়ে আলোচনাও করবেন না। প্রবলেমের জায়গাটা হচ্ছে টি-20-র বোলিং সেট আপ আর ওয়ানডের বোলিং সেট আপটা ডিফারেন্ট। ওয়ানডে ক্রিকেটে একজন বোলারকে হয়তো বা 3টা স্পেলে বোলিং করতে হয়। ওয়ানডে ক্রিকেটে একজন বোলারকে নতুন বলেও বোলিং করতে হয়, একটু সেমি নিউ বলেও বোলিং করতে হয়, আবার অনেক বেশি পুরনো বলেও বোলিং করতে হয়। টি-20 ক্রিকেটে ব্যাপারটা কিন্তু সেরকম না। সো ওয়ানডে ক্রিকেটের প্রিপারেশন অ্যাজ আ বোলিং ইউনিট, টি-20 ক্রিকেটের প্রিপারেশন অ্যাজ আ বোলিং ইউনিট, দুইটা কিন্তু সেম না। ওয়ানডে ক্রিকেটে যে কোনো টিমের 6 জন ফ্রন্টলাইন বোলার প্রয়োজন হয় তাদের কম্বিনেশনে। সমস্যার জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশে সাকিব আল হাসান না থাকাতে। সাকিব আল হাসান থাকলে যে অ্যাডভান্টেজটা বাংলাদেশ পায়, একজন বোলার বেশি খেলানো যায়, একজন ব্যাটসম্যান বেশি খেলানো যায়। সাকিব না থাকাতে যে প্রবলেমটা হয়, দুইটা জায়গার ভ্যাকুয়াম তৈরি হয়। তখন বাড়তি একজন ব্যাটসম্যান বেশি খেলাতে গিয়ে, যেহেতু আমাদের আর কোনো ওই মানের অলরাউন্ডার নাই, এটা একদম সত্য কথা, সাকিব আল হাসানের পরে আমরা আর কোনো ওই মানের অলরাউন্ডার প্রডিউস করতে পারি নাই। সো আলটিমেটলি যখন আমরা ব্যাটিং অর্ডারটাকে বড় করছি, আমাদের বোলিং লাইন আপটা 4.5 জনের বোলিং লাইন আপ হয়ে যাচ্ছে। আপনি খুব সিম্পলি যদি চিন্তা করেন যে আমরা লাস্ট ম্যাচটা যেভাবে খেলেছি, লাস্ট ম্যাচটাতে 2জন পেস বোলার খেলেছেন, নাসুম একজন বোলার, 3জন বোলার। এবারে আপনি আসেন মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন। মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ক্রিকেটে বা সাদা বলের ক্রিকেটে অ্যাজ আ বোলার তিনি অর্ধেক বোলারই আপনাকে কনসিডার করতে হবে, আপনি যেভাবেই নেন কথাটা। রিশাদের ক্ষেত্রে যদি বলেন, রিশাদ ওয়ানডে ক্রিকেটে এখনও প্রিপেয়ার্ড না অ্যাজ আ ফুল বোলার বা অ্যাজ আ ফ্রন্ট লাইন বোলার। হ্যাঁ, রিশাদ টি-20 ক্রিকেটের জন্য 4 ওভারের বোলিংয়ের জন্য রিশাদ ঠিক আছেন, কিন্তু ওয়ানডে ফরম্যাটে রিশাদের সবচাইতে বড় ল্যাকিংয়ের জায়গাটা হচ্ছে বলটা যখন 25 ওভার পুরনো হয়ে যাচ্ছে বা 25 ওভারের পরের থেকে 50 ওভার পর্যন্ত, এই সময়টায় রিশাদ বলের গ্রিপিং বলের এটার সেট আপটা ডিফারেন্ট। একটা, যেহেতু দুই পাশ থেকে দুই নতুন বলে খেলা হচ্ছে, যদিও তারপরও বল যখন ধরেন আলটিমেটলি একটা বল 15 ওভার পুরনো হয়ে গেছে, এরপরে যখন সেটা দিয়ে তাকে বোলিং করতে হচ্ছে, তার গ্রিপিং প্যাটার্ন, ওয়ানডে ক্রিকেট প্রচুর সিঙ্গেলস খেলা হচ্ছে, প্রচুর ডিফেন্স হচ্ছে, প্রচুর সময় ব্যয় হচ্ছে, ক্রিজের রাফনেসের ব্যাপার রয়েছে, বল নষ্ট হচ্ছে। সো ওই বলের গ্রিপিং প্যাটার্নটা ডিফারেন্ট ওয়ানডে ফরম্যাট যখন আপনি খেলছেন, যদিও দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হচ্ছে, তারপরও গ্রিপিং প্যাটার্নটা ডিফারেন্ট, বলের শেপটা অন্যরকম হয়ে যাচ্ছে। সো ওইটার জায়গায় হ্যাবিচুয়েশনটা রিশাদের ওইরকমভাবে হয় না। আমি অনেক সময় দেখেছি 30 ওভারের পরে যখন রিশাদ বোলিং করছেন, প্রচুর পরিমাণে শর্ট পিচ বল পড়ছে। সো রিশাদকে আমি এখনও বলবো না যে রিশাদ 50 ওভার্সের ক্রিকেটের জন্য খুব বেশি এখনও প্রিপেয়ার্ড আছেন। তো ওই জায়গাটাতে এই দুজন বোলারকেই আসলে আপনার অর্ধেক অর্ধেক বোলার ধরতে হবে। সো আপনি 4 জন বোলার, আরেকজন ধরলাম আমি, সেটা সৌম্য সরকারকে দিয়ে বোলিং চালানো হচ্ছে, মানে 4.5 জন বোলার। সো দিস ইজ দ্য প্রবলেম। আপনি যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন, আপনি হয়তো বা 3জন পেস বোলার নেবেন। 3জন পেস বোলার নেওয়ার সঙ্গে সঙ্গে এখন মিরাজকে যদি আপনি ফ্রন্টলাইন বোলার হিসেবে চিন্তা করেন, এই ভুলটাই আপনি করবেন। রিশাদকে যদি ফ্রন্টলাইন বোলার হিসেবে চিন্তা করেন, এই ভুলটাই আপনি করবেন। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয়, আমার কাছে কেন মনে হয় আমি জানি না, শেখ মেহেদী হাসান প্রথমত ফ্ল্যাটার উইকেট, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে ফ্ল্যাটার উইকেটের অ্যাডভান্টেজটা নিয়ে ওভার স্পিন করতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টা আমার কাছে মনে হয় যে যদি শেখ মেহেদীর ব্যাটিংটা আরেকটু ইমপ্রুভড হতো, তাহলে বাংলাদেশ ক্রিকেট আরেকটু বেটার বেনিফিট পেত। তবে এখন টিম ম্যানেজমেন্টের যে বিষয়টা, আমার কাছে মনে হয় টি-20 ক্রিকেটের দামামার মাঝে এটা ভুলে গেলে চলবে না যে আমাদেরকে ওয়ানডে বোলিং কম্বিনেশনটা সেট করতে হবে। এবং সেটা যদি এরকম হয় যে একজন ব্যাটসম্যান কম খেলিয়ে, তারপরও সেটাই করা উচিত। আর যদি ইন দ্য মিন টাইম সাকিব আল হাসান চলে আসেন, সাকিব আল হাসান ক্রিকেট খেলার জন্য এলিজিবল হন, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে এই স্পটটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। আপনি হয়তো বা 5.5 জন বোলার নিয়ে আপনি ওয়ানডে ক্রিকেট খেলতে পারবেন, তাও আলহামদুলিল্লাহ, 5.5 জন বোলার নিয়ে যদি আপনি খেলতে পারেন।
কিন্তু সাকিব আল হাসান যদি না থাকেন তখন একদম বোলারের সংখ্যা কমে হয়ে যাচ্ছে 4.5 জন বোলার। তো এইটা কিন্তু 6 জন বোলার ছাড়া ওয়ানডে ফরম্যাটে আপনি রেগুলার ইন্টারভালসে ম্যাচ জিততে পারবেন না। আমি যদি একদম এক্সাম্পলটা দিই আপনাকে, আফগানিস্তানে চিন্তা করেন, 7 জন ফ্রন্টলাইনার বোলার নিয়ে তারা ওয়ানডে ক্রিকেট খেলেন, একদম ফজল হক ফারুকি, দেন হয় নাবিনুল হক অথবা গুলবাদিন নাইব, দেন মোহাম্মদ নবী, গজনফর, রশিদ খান, খারোটে, আজমাতুল্লাহ উমরজাই, বেস্ট 11-এ 7 জন ফ্রন্টলাইন বোলার নিয়ে কিন্তু আফগানিস্তান ওয়ানডে ক্রিকেট খেলে। সো এই জায়গা নিয়ে চিন্তা ভাবনা করার অবশ্যই জায়গা আছে। এবং আমার ভয়ের জায়গাটা হচ্ছে টি-20-র এই সাফল্য, এরপর বিপিএল, সব কিছু মিলিয়ে ওয়ানডে বোলিং সেট আপ নিয়ে, ওয়ানডে বোলিং কম্বিনেশন নিয়ে বিপদে না পড়তে হয় যদি পরিকল্পনার জায়গাটা টিম ম্যানেজমেন্ট ওর মধ্যে জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো না করে। আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।